গোধূলির হলুদ আভায় ছেয়ে গেছে সম্পূর্ণ আকাশ। এই সময়টা এখন আমার বড্ড প্রিয়, কারণ এই সময়টা অনেক রঙিন বলে মনে হয় নিজের কাছে। জীবনটা যে প্রচণ্ড রঙহীন, নিরস হয়ে গেছে আমার। সেই রঙহীন জীবন থেকেই চলে গেছে পাঁচটা বেরং বসন্ত। 5টা বছর কি অনেক বেশি হয়ে গেল না, নির্জন? এতটা পাষাণ না হলেও পারতে। প্রতিটা দিন এখন এক একটা যুগের মতো মনে হয়। প্রতিটা মুহূর্ত বিষাক্ত লাগে, তবুও বেঁচে আছি এক টুকরো আশা নিয়ে। তুমি ফিরবেই। নির্জনের গিটারটা ছুঁয়ে ছুঁয়ে সব আকাশ পাতাল ভাবছিলাম। এমন সময় কানে কারো বাক্যস্রোত ভেসে এলো। আর কতদিন এভাবে চলবে তোর? কি শুরু করেছিস তুই? ভ্রু বাঁকিয়ে পেছনে ফিরে তাকাতেই বাবাকে গম্ভীর চাহনিতে তাকিয়ে থাকতে দেখলাম। কপালে ভাঁজ ফেলে বললাম, আমি আবার কি শুরু করলাম? বাবা থমথমে গলায় বললেন, সবারই একটা নিজস্ব জীবন থাকে, একটা ভবিষ্যৎ থাকে। অতীতকে আঁকড়ে ধরেই জীবন পার করে দেওয়াটা কি খুব বুদ্ধিমানের কাজ? এখনও সময় আছে, নিজের জীবনটাকে গোছাও। বাবা হিসেবে নিজের মেয়েকে এভাবে বাঁচতে দেখতে কারোরই ভালো লাগবে না নিশ্চয়ই। অবাক হলাম, বিস্মিত কণ্ঠে বললাম, জীবন গোছাবো মানে? আমার জীবনে কি আমি প্রতিষ্ঠিত হইনি? তোমাদের কথামতো সবকিছুই তো করলাম। পড়াশোনা কমপ্লিট করে সাইকিয়াট্রিস্ট হিসেবে অ্যাপয়েন্ট হলাম। ক্যারিয়ার তো সেট হয়েই গেল। বাবা বিরক্তি নিয়ে বললেন, আমি তোমাকে সেসব বলিনি। পৃথিবীতে কোনো মানুষ একা বাঁচতে পারে না। আমাদের কিছু হয়ে গেলে তোমার হাত ধরার মতো কেউ থাকবে না। তাই সব এবার অন্তত বিয়ের জন্য রাজি হও। বিস্ফোরিত চোখে তাকিয়ে বললাম, বিয়ে? তুমি কি ভুলে গেছো আমি বিবাহিত? এই মুহূর্তে আমার থেকে এসব কিছু আশা করো না। ইভেন ভবিষ্যতেই না। নির্জন ছাড়া অন্য কারো সাথে আবদ্ধ হওয়া আমার জন্য আদৌ কখনো সম্ভব না। 5 বছর তো পেরিয়ে গেছে, গুঞ্জন। এখনও আশা রেখেছিস তুই? একবার ভেবে তো ফার্দার আমায় এই বিষয়ে কিছু বললে আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাব। বাবা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ছেড়ে গেলেন। হয়তো বুঝে গেছেন এ জীবনে আমায় বিয়ের ব্যাপারে কনভিন্স করা সম্ভব না। চোখ ঘুরিয়ে আবার গিটারটার দিকে তাকালাম। এটা নির্জনের সবচেয়ে প্রিয় গিটার ছিল। কত গান যে ওর গলায় শুনেছি। এই গিটার সে প্রতিটা মুহূর্তের সাক্ষী। গিটারটা কোলে নিয়ে বসে সুর তুললাম। চোখ দুটো জলভর্তি হয়ে গেল মুহূর্তেই। চেনা শহরে, অচেনা ভিড়ে, তোমাকে পেয়েছি খুঁজে। গাল গড়িয়ে একের পর এক অশ্রুকণা বেয়ে পড়ছে। মাথা নিচু করে হু হু করে কেঁদে দিলাম। কান্নার তোরে হেঁচকি উঠতেই মাথার ওপর কারো হাতের স্পর্শ পেলাম। চোখের পানিগুলো কোনে রকমে মুছে মুখ তুলে তাকাতেই শুভ্রবকে দেখতে পেলাম। গায়ে এখনো অ্যাপ্রন। হাসপাতাল থেকে সরাসরি এখানে এসেছে নাকি? অবাক কণ্ঠে বললাম, আপনি এখন এখানে? শুভ্রব আমার প্রশ্নের উত্তর না দিয়েই হালকা হাসল। মাথা থেকে হাত সরিয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, খুব সুন্দর গানের গলা তোমার। নির্জন কেমন আছে? শুভ্রব আমার দিকে এক পলক তাকালো। হতাশ গলায় বলল, যেমন ছিল তেমনই আছে। তোমাকে একটা কথা বলার জন্য এখানে এলাম। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বললাম, হুম, বলুন। শুভ্রব দাঁতে দাঁত খিঁচে চোখ বন্ধ করে ফেললেন। হাত দুটো মুষ্টিবদ্ধ করে পেছনে ফিরে অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করলেন। খানিকটা অবাক হলাম। ভীত দৃষ্টিতে তাকাতেই শুভ্রব বলে উঠলেন, তোমায় এত কষ্ট পেতে আর দেখতে পারছি না। আমি বোধ হয় আমার কথা রাখতে পারবো না, গুঞ্জন। সব দিক থেকেই হতাশা ঘিরে ধরেছে আমায়। 5 বছর তো চলেই গেল। তুমি প্লিজ মুভ অন করো। ফর গড শেক, তোমার বাবার কথা মেনে নাও। ভ্রু কুঁচকে তাকালাম। শান্ত ভঙ্গিতে বললাম, আপনার আদৌ মনে হয় আমি অন্য কাউকে নিয়ে ভাবতে পারব? এটা ভাবতেই তো শরীর কাটা দিয়ে উঠে আমার। যেমন আছি, বেশ তো চলে যাচ্ছে। এভাবেই যাক। তুমি তো নির্জনের সাথে কথাও বলো না। রোজ দূর থেকে দেখে চলে আসো। ওর কাছেও যাও না। ওনার ওপর যে আমার অনেক অভিমান, অনেক অভিযোগ। সেগুলো সহজে মিটবার নয়। দূরত্ব যখন উনি সৃষ্টি করেইছেন, তাহলে সেটা বজায় থাকুক যতদিন না তিনি দূরত্ব মিটাচ্ছেন। শুভ্রব কথার পৃষ্ঠে কিছু বললেন না। একমনে কিছু একটা ভাবছেন হয়তো। আমি হাতের কাছ থেকে একটা রুবিক্স কিউব নিয়ে ওনাকে দেখিয়ে বললাম, এটা দেখেছেন? এটাতে কিন্তু নির্জনের স্পর্শ আছে। কিভাবে জানেন? শুভ্রব আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকালো। আমি হেসে বললাম, ছোট ছিলাম তখন অনেক। এক ফ্রেন্ডের হাতে এরকম কিউব দেখে আমিও কিনেছিলাম। কিন্তু এটা কিভাবে মিলাতে হয় সেটা জানতাম না। একদিন অনেক চেষ্টা করছিলাম। এমন সময় নির্জন এসে বললেন,
তোমার মতো পুচকি মেয়েদের খেলনা এটা না। এটা এমন প্যাচালে সারা জীবনেও মিলবে না। রাগী গলায় বলেছিলাম, আমি একদম পুচকি না, বুঝেছ? আমার বয়স 6 বছর। ক্লাসে একমাত্র আমিই নিজের নাম ইংলিশে লিখতে পারি। নির্জন এক গাল হেসে বলেছিলেন, তাই? ওরে আমার 6 বছরের মনীষিনী রে, দেও ওটা আমার কাছে, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে মিলাতে হয়। সেদিন আমাদের বাসায় প্রথম এসেছিল নির্জন। তারপর থেকে প্রায়ই আসত। ছোটবেলা থেকেই শুরু, ইউ নো। কাহিনী শুনে শুভ্রব মলিন হাসল শুধু, কিছু বলল না। আমি আবার কিউবটা দেখিয়ে বললাম, এটা এখন যদি আমি অর্ডিনারি কারো হাতে দেই, সে এটা নিয়ে হাজারো বার প্যাচ দিতে থাকবে। কিন্তু আমি তো জানি এটা মাত্র 4টা মোচড় দিলেই মিলে যাবে। নির্জন নাকি এটা একা একাই শিখেছিল। নির্জন অনেক বিচক্ষণ, সেই ছোটবেলা থেকেই। এটা তারই প্রমাণ। শুভ্রব আনমনে বললেন, অনেক ভালোবাসো ওকে, তাই না? নির্জন অনেক লাকি, ওকে এভাবেও কেউ ভালোবাসে। এজন্যই তো এত ভরসা ওনার ওপর আমার। প্রণয় হল, পরিণয় হল, অথচ পূর্ণতা পেল না। এমনটা কি কখনো হয়, বলুন? শুভ্রব মাথা নাড়িয়ে বলল, এমনটা হবে না। আই উইশ, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হতেই হবে। শুভ্রব চলে গেল। অন্ধকার ঘনিয়ে এসেছে অনেকক্ষণ আগেই। এখন আবার চেম্বারে গিয়ে বসতে হবে আমার। এপ্রনটা হাতে ঝুলিয়ে বেরিয়ে এলাম বাসা থেকে। পার্কিং এরিয়ার কাছে যেতেই শুভ্রবের কর্কশ কণ্ঠস্বর কানে ভেসে এলো। ভ্রু কুচকে সামনে তাকাতেই অবাক হয়ে গেলাম। শুভ্রব নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে সারার সাথে কথা বলছে। কি চলছে ওদের ভেতর? শুভ্রবের রাগী চাপাস্বর শুনতে পেলাম। তোমাকে আমার পেছনে পেছনে ঘুরতে নিষেধ করেছি না? কেন এসেছো এখানে? সারা আঙুলে নাক ঘষে ভাব নিয়ে বলল, আপনাকে 3 বছর আগে থেকেই তো বলে আসছি, আমি কেন আপনার কাছে আসি। আপনিও তো মানতে চাইছেন না। শুভ্রব দাঁতে দাঁত চেপে বলল, আজেবাজে বকা বন্ধ করে এখান থেকে যাও। রেগে গেলে থাপ্পড় কিন্তু একটাও মাটিতে পড়বে না। সারা একটা শুকনো ঢোক গিলল। ভয়ে চেপে রেখে সাহসী গলায় বলল, না, এই ঘড়িটা আপনাকে না পরিয়ে এখান থেকে আমি যাব না। আমি আপনাকে এই ঘড়িটা পরাতে এসেছি। আপনিই তো বলেছিলেন আমার বরকে এটা পরাতে। তাই কথা শেষ হওয়ার আগেই শুভ্রব সারা 2 বাহু চেপে ধরল। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি জাস্ট একজনকেই ভালোবাসি আর তাকেই ভালোবেসে যাব আজীবন। সে জায়গাটা কাউকে দেওয়া সম্ভব নয়। তুমি সবকিছু জানো, তবুও এমন অবুঝের মতো আচরণ কেন করছো? হোয়াই? আমাকে নিয়ে জল্পনা কল্পনা করা বন্ধ করো। সারা আহত দৃষ্টিতে তাকালো শুভ্রবের দিকে। কাদো কাদো কণ্ঠে বলল, তাহলে গুঞ্জনকে বিয়ে করলেই তো পারেন। এখন তো আর নির্জন। জাস্ট শাট আপ। আমি কোনোদিন ওকে বিয়ে করব না। মরে গেলেও না। নেভার। ওর সুখটা আমি দেখতে চাই। আজীবন ওর ঠোঁটের কোণে হাসি দেখতে চাই। ওই উজ্জ্বল শ্যামমায়াবী মুখটাতে আনন্দের ঝিলিক দেখতে চাই। আর এসবের একমাত্র রিজন হল নির্জন। সেজন্যই এই এপ্রন আর স্টেথোস্কোপ আবার হাতে তুলে নিয়েছি আমি। গুঞ্জনকে চাই না আমি, ও সুখী হোক এটাই চাই। আর আমি এটাও চাই যে, তুমি আমার থেকে দূরে থাকো। ইউ ডিজার্ভ আ বেটার গাই দ্যান মি। শুভ্রব গাড়িতে উঠে চলে গেল। এক মুহূর্তের জন্যও দাঁড়াল না। সারা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতেই এলোমেলো পায়ে হেঁটে চলে গেল। হাতে হাত ভাঁজ করে এতক্ষণ এদের কাহিনী দেখছিলাম। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে আপনমনে বললাম, ভালোবাসার সংজ্ঞাটা আপনার কাছ থেকেই শেখা উচিত, শুভ্রব। সায়ন্তীর প্রভাবে আপনার মধ্যে হিংস্রতা এসেছিল। কিন্তু আপনার মন যে এত স্বচ্ছ, সেটা এভাবে কাছ থেকে না দেখলে জানতাম না। কিন্তু আমি এখানে কি করতে পারি? মানব মন যে একটাই, সেটা একজনকেই দেওয়া যায়, চাইলেও দুজনকে দেওয়া সম্ভব নয়। ম্যাম, 302 নাম্বার কেবিনের পেশেন্ট আবার পাগলামি শুরু করেছে। কিছুতেই হ্যান্ডেল করতে পারছি না। বইয়ের ওপর থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালাম। নিউলি ইন্টার্ন জুনিয়র একজন সাইকিয়াট্রিস্ট দাঁড়িয়ে আছে। ছেলেটার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললাম, ঘুম এত তাড়াতাড়ি ভেঙে গেল কিভাবে? 10টা তো এখনও বাজনি। জানি না, ম্যাম, কি করব বুঝতে পারছি না। বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, ওকে দেন, চলো। আজ আবার কি শুরু করল মেয়েটা? কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই চোখ কপালে উঠে গেল। পেছনে দাঁড়ানো ছেলেটাও বেশ অবাক হয়েছে। কারণ কেবিনের ভেতরে ভয়াবহ তাণ্ডব শুরু করেছে সায়ন্তী। প্রতিটা জিনিসপত্র ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে তো ফেলছেই।
জানালার পাশে উল্টো ঘুরে টেবিলের সব জিনিস ফেলে দিতে যাবে এমন সময় পেছনে থেকে এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরে ফেললাম। সায়ন্তী মোচড়ামুচড়ি শুরু করে দিয়েছে। কঠোর স্বরে বললাম, সায়ন্তী, এটা আমি। থামো। কণ্ঠস্বর শুনেই সায়ন্তী নড়াচড়া একদম বন্ধ করে স্থির হয়ে গেল। ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। ওকে নিজের দিকে ফিরিয়ে ঝাঝালো কণ্ঠে বললাম, কি শুরু করেছ তুমি এসব? আর কত দিন এমন পাগলামি করবে? প্লিজ, এসব ইরিটেটিং কাজকারবার বন্ধ করো। সায়ন্তী কেঁদে দিল। নাক টেনে ঠোঁট উল্টিয়ে কাঁদতে কাঁদতে বলল, মম প্রতিদিন কেন আমার কাছে আসে? কেন বারবার আমায় খুনি বলে? আমার সহ্য হয় না। মমকে তুমি বলো না আমায় যেন আর খুনি খুনি না বলে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করলাম। এসব যে একটা ভ্রম, সেটা ওকে বোঝানো কোনোদিন সম্ভব না। এই হ্যালুসিনেশনের জন্যই ওর মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে বদ্ধ পাগলের উপাধি নিয়ে বসে আছে। আচ্ছা বলবো, এখন খেয়ে নেবে চলো, না খেলে তো অসুস্থ হয়ে পড়বে। আমার এমন কথায় সায়ন্তী ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না না, আমি কিচ্ছু খাবো না। আমি অসুস্থ হব, তারপর মরে যাব আমি। বাঁচতে চাই না, মরে যেতে চাই আমি। আবার পাগলামি শুরু করে দিয়েছে। উপায় না পেয়ে আবার ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিলাম। সায়ন্তী বিছানায় ঢলে পড়ল। স্যালাইন চালু করে দিতেই ওর মুখের দিকে নজর গেল। কি অবস্থা হয়েছে মেয়েটার? সেদিন নির্জনকে গুলি করার পর ওকে পুলিশ অ্যারেস্ট করলেও কোনো আইনি ব্যবস্থা নিতে পারেনি। কারণ 3 দিনের মাথায় ও মেন্টালি ডিজর্ডার্ড হয়ে যায়। তারপর থেকে 5 বছরে তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখিনি। হ্যাঁ, এটা ঠিক যে সায়ন্তী যদি এমন জঘন্য খেলা শুরু না করত, তাহলে এতগুলো জীবন নষ্ট হতো না। আমি, নির্জন, শুভ্রবের মা, সৌভিক আঙ্কেল, আমরা সবাই ওর খেলার গুটি ছিলাম বলেই আজ আমার অসুখী। শুভ্রব আর সৌভিক আঙ্কেল তো ওই ঘটনার পর আজ পর্যন্ত সায়ন্তীর মুখও দেখেনি। কিন্তু এজন্য সায়ন্তী দায়ী থাকলেও ওকে দায়ী করতে পারি না আমি। বিবেকের কোথাও না কোথাও বাধে। এজন্যই বেশি বিবেকবোধ সম্পন্ন মানুষগুলো সুখের মুখ খুব কম দেখে। ওর ট্রিটমেন্ট আমিই করছি। ইগনোর করতে পারতাম, কিন্তু ওই যে বললাম না, বিবেকের কাছে হেরে যাই। সায়ন্তীর কেবিন থেকে বেরিয়ে এসে শুভ্রবকে কল দিলাম। লাস্ট টাইম কনভেন্স হয় কিনা দেখি। একবার রিং হতেই শুভ্রব কল রিসিভ করল। হ্যাঁ, গুঞ্জন, বলো। ব্যস্ত আছেন? অসময়ে কল দিলাম তো মনে হয়। শুভ্রব খানিকটা হাসল যেন। বলল, পেশেন্ট দেখছিলাম। তুমি আর নির্জনের চেয়ে কি আর ব্যস্ততার মূল্য বেশি হবে? বলো কি বলবে? ইতস্তত করে বললাম, আসলে আমি বলছিলাম যে, কিভাবে যে বলি। তুমি এমন হ্যাজিটেশন ফিল করছো কেন বলো তো? আমার সাথে অলওয়েজ ফ্র্যাঙ্ক থাকতে বলেছিলাম তোমায়। একটা জোরে শ্বাস নিয়ে বললাম, আমি বলছিলাম যে আপনি আর আঙ্কেল একবার সায়ন্তীকে দেখতে আসুন। তাহলে ওর মানসিক অবস্থা একটু হলেও ইমপ্রুভ করবে। একদমে কথাটা বলে উত্তরের আশায় থামলাম। ওপাশে পিনপতন নীরবতা। ফোনে চোখ বুলিয়ে দেখলাম, কল চলছে। কিন্তু শুভ্রব কথা বলছে না কেন? কিছুক্ষণ পর ফট করে কল কেটে দিল। খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। পরমুহূর্তেই একটা মেসেজ এলো। শুভ্রব পাঠিয়েছে। ওর মুখ দেখার ইচ্ছে নেই। ও বেঁচে থাকুক এটাও চাই না। ওকে ওর শাস্তি পেতে দাও। তিলে তিলে শেষ হতে দাও। তোমার মতো উদার মানসিকতা আমার নেই। সো ফার্দার ওর নাম আমার সামনে উচ্চারণ করবে না। আই বেগ টু ইউ। উদ্ধৃতি চিহ্ন। কিছুই বলার নেই। শুভ্রব কোনোদিন রাজি হবে না। সৌভিক আঙ্কেলকে বলার সাহস আমার নেই। তাই হাল ছেড়ে দেওয়াটাই একমাত্র পথ। সকাল সকাল হসপিটালে গিয়ে নির্জনের সাথে দেখা করে দিন শুরু করাটা অভ্যাস আমার। 5 বছরে যাই ঘটুক না কেন, নির্জনের সাথে দেখা করিনি এমন একটা সকালও নেই। সেদিন গুলিটা নির্জনের মাথায় লেগেছিল। গুলি বের করা সম্ভব হয়েছিল। ওনাকে বাঁচানোও সম্ভব হয়েছিল। কিন্তু উনি অনির্দিষ্টকালের জন্য কোমায় চলে গেছেন। 5টা বছর চলে গেলেও নির্জন চোখ মেলে তাকায়নি। প্রথম অনেক পাগলামি করেছিলাম, অনেক ডাকতাম ওনাকে জেগে ওঠার জন্য। কিন্তু উনি শোনেননি। তাই এক রাশ অভিমান জমিয়ে রেখে কথা বলাই বন্ধ করে দিয়েছি। শুধু একবার দেখা করে আসি। কারণ এটাই তো সম্বল। না হলে যে মরে যাব আমি। কেবিনের দরজার কাছাকাছি যেতেই শুভ্রবের কণ্ঠ ভেসে এলো। শুভ্রব কথা বলছে। উকি দিয়ে দেখলাম, নির্জনের সামনে বসে বসেই আপনমনে বলছে, আর কত, আর কত, এবার উঠো না,
তোর এই ঘুম কবে ভাঙবে বলতো? তোর বউ তো তোর ওপর রেগে কথা বলাই বন্ধ করে দিয়েছে। এবার আমিও বন্ধ করে দিব কিন্তু। শুনতে পাচ্ছিস তুই? দোষ তো আমি করেছি, সেটা ধিকারও করলাম। এবার আমাকে মারধর, যা ইচ্ছে কর, একটুও বাধা দিব না। তবুও ফিরে আয় আমাদের কাছে। এভাবে শুয়ে থাকতে তোর বোরিং লাগে না? 5 বছর ধরে এভাবে শুয়ে থাকলে তো পিঠ ব্যথা হয়ে যাওয়ার কথা। শুভ্রবের বাচ্চামো দেখে মুখে হাসি, চোখে জল চলে আসার মতো অবস্থা আমার। হাত দিয়ে মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছি। শুভ্রব কিছুক্ষণ থেমে এবার রাগী স্বরে বলল, শুনবি না তুই? আর কত শাস্তি দিবি আমাদের? সবার কথা বাদ দিলাম, কিন্তু গুঞ্জন, তোর শ্যামাঙ্গিনী যে একটুও ভালো নেই তোকে ছাড়া। আমার বর্ষণবিলাসী যে অনেক কষ্টে আছে, ওকে কষ্ট দিয়ে তুই কি মজা পাচ্ছিস? প্লিজ উঠো না। আর শুনছিস আমার কথা? শুনবি না তুই, তাই না? নির্জন বরাবরের মতোই চোখ বন্ধ করে আরামে ঘুমিয়ে আছে। কোনো রেসপন্স নেই। শুভ্রব বসা থেকে দাঁড়াতেই রাগে গোজগোজ করতে করতে চেয়ারটা লাথি মেরে ফেলে বেরিয়ে গেল। দরজার আড়াল থেকে বেরিয়ে এলাম। অশ্রুসিক্ত দৃষ্টিতে নির্জনের ঘুমন্ত মুখের দিকে একবার তাকালাম। সবার এত এত অভিযোগ শুনেও তিনি নিশ্চুপ, নিশ্চিন্ত। পা ঘুরিয়ে নিজেও চলে এলাম সেখান থেকে। এদিকে নির্জন যে 5 বছর পর হাতের তর্জনী নাড়িয়ে চাদর খামচে ধরল, সেটা কেউ খেয়ালই করল না। উদাস ভঙ্গিতে জানালা দিয়ে আকাশ দেখছি। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া জলগুলো কোপল সিক্ত করে দিচ্ছে ক্রমাগত। হাত দিয়ে সেগুলো মুছতেও ইচ্ছে করছে না একটুও। নীরবতা ভেঙে শুভ্রব পেছনে থেকে বলে উঠলেন, তুমি কি নিউজটা শুনে খুশি হওনি? এমন থম মেরে দাঁড়িয়ে আছো কেন? শুভ্রবের কথা কর্ণকুহরে পৌঁছলেও কোনো প্রতিক্রিয়া দেখালাম। আমার কোনো হেলদোল না দেখে শুভ্রব আবার বললেন, এভাবে চুপ করে উল্টো ঘুরে থেকে নিজের চোখের পানি আড়াল করার বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। গুঞ্জন, কিছু তো বলবে নাকি? আনন্দটা নিজের ভেতর চেপে রাখাটা কি বুদ্ধিমানের কাজ? বুক চিরে ভারী নিঃশ্বাস বেরিয়ে এলো। নাক টেনে ভাঙা গলায় বললাম, অতি শোকে মানুষ পাথর হয়ে যায়, এটা তো জানেন। অতি আনন্দেও মানুষ বাকরুদ্ধ হয়ে যায়। আমার অবস্থাটাও তাই। আমার কি বলা উচিত, কি করা উচিত, কিছুই বুঝতে পারছি না আমি। শুভ্রব এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন। ঠোঁট প্রসারিত করে হেসে বললেন, নির্জনের ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা ডেফিনেটলি একটা গুড নিউজ। তোমার বিশ্বাস সত্যি হচ্ছে তাহলে? আমার এত বছরের শ্রমটাও ব্যর্থ হবে না। কিন্তু এজন্য তুমি এভাবে কেঁদে ভাসালে তো সেটা ঠিক হবে না। হ্যাঁ। ভ্রু কুঁচকে তাকালাম। শুভ্রব আরেক দফা হেসে বললেন, চোখ দুটো মুছে নাও, পরে নির্জন সুস্থ হয়ে গেলে বলবে, আমার বউটাকে তোর দায়িত্বে রেখে গিয়েছিলাম না? ওকে কাঁদতে দিয়েছিস কেন তুই? ইডিয়েটটা নিজেই এত কাঁদিয়ে দোষটা সুন্দরভাবে আমার কাঁধে দিয়ে দিবে। কান্নার মাঝেই হেসে দিলাম। সত্যি সত্যি এমনটা হতে পারে। আমার মলিন হাসি দেখে শুভ্রব বললেন, তুমি অনেক বদলে গেছ, গুঞ্জন। মানুষ বলে, সময় মানুষকে পাল্টে দেয়। বাট ইউ নো হোয়াট? সময় না পরিস্থিতি মানুষকে বদলে দেয়। এই যে দেখো, আজ নির্জন আমাদের মাঝে থাকলে তুমি আগের মতোই উৎফুল্ল থাকতে। হাজারো সময় চলে গেলেও এভাবে প্রাণহীন হাসি দিতে হতো না তোমায়। শুভ্রব কথাগুলো এক নিঃশ্বাসে বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ঠোঁট চেপে কিছুক্ষণ নিজেকে ধাতস্থ করলাম। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বললাম, নির্জন তো এখন জাস্ট হাত পা নাড়ায়, তাও মাঝে মাঝে। সব সময় না। উনি চোখ কবে খুলবেন, কথা কবে বলবেন? শুভ্রব আমার উৎসাহ দেখে শুকনো হাসি দিলেন। মাথা নাড়িয়ে আশ্বাস দিয়ে বললেন, ওর ব্রেনের রেসপন্স পজিটিভ বলেই মনে হচ্ছে আমার। আই হোপ, খুব শীঘ্রই ও আমাদের মাঝে ফিরে আসবে, তাও আবার সম্পূর্ণ সুস্থভাবেই। এতগুলো ভালো খবর একসাথে পাবো কখনো এক্সপেক্ট করিনি আমি। শুভ্রব আবার বললেন, অনেক তো হলো, এবার তো নির্জন তোমার ডাকে সাড়া দিচ্ছে। এখন আর অভিমান করে থেকো না। দূর থেকে না দেখে কাছাকাছি যেও এখন থেকে। মাথা হেলিয়ে সম্মতি জানালাম। আর রাগ করে থাকব না। কিন্তু উনি সুস্থ হয়ে উঠলে এত এত কড়া কথা শুনিয়ে দিব না। 1 মাস কথাই বলবো না। নিজের ঘরে চলে আসলাম। এদিকে শুভ্রব একটা হতাশা মিশ্রিত শ্বাস নিয়ে আনমনে বলল, তোমায় সবচেয়ে কঠিন সত্যিটা বলতে পারলাম না, বর্ষণবিলাসী। তুমি সহ্য করতে পারবে না। তোমার এই মুহূর্তের আনন্দটা নষ্ট করতে চাই না আমি। আমায় ক্ষমা করো। কিন্তু আমার ধারণা যদি সত্যি হয়, তবে নির্জন চোখ মেলে তাকালে সবটা আমি সামলাবো কিভাবে? প্রথম প্রথম আশার আলো জাগলেও হতাশা এখন আবার ঘিরে ধরেছে সবাইকে।
3 মাস পেরিয়ে গেছে, এখনও নির্জন শুধু হাত পাই নাড়ায়। এর বেশি কোনো কিছুই চোখে পড়েনি কারো। পুরনো সেই অভিযোগগুলো আবার মনের ভেতর দানা বাঁধছে। আগেই তো ভালো ছিলাম, এখন আবার আশার আলো কেন দেখালে? নির্জন, আশায় হতাশার যন্ত্রণা কি তুমি বুঝবে কখনো? আকাশের দিকে তাকিয়ে আনমনে নিজের কষ্টগুলো নিয়ে ভাবছিলাম। চোখ দিয়ে পানি পড়ছে না যদিও, কিন্তু ভেতরের দহন যে শ্বাস নেওয়াটা কষ্টসাধ্য করে দিচ্ছে। কেমন আছিস মা? ভ্রু কুচকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই নির্জনের মা আর বাবাকে দেখতে পেলাম। তাদের দুজনের চোখ মুখই ফ্যাকাশে হয়ে গেছে। একমাত্র ছেলে এত বছর এভাবে এই অবস্থায় থাকলে এর থেকে ভালো কিছু আশা করাও যায় না। ওনারা দুজনেই বহু কষ্টে মুখে হাসির রেখা টেনে আছেন। ঠোঁট টেনে হাসার চেষ্টা করতেই বললাম, আরে তোমরা কখন এলে? মা এগিয়ে এলেন, আমার মনের অবস্থা হয়তো বুঝতে পারলেন। মুখে 2 হাত বুলিয়ে দিতেই ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি। নিজের গলায়ও ভারী অনুভব হচ্ছে, শ্বাস নিতে পারছি না তেমন। হয়তো কান্নারা দলা পাকিয়ে গেছে গলায়। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে মায়ের চোখের পানি মুছে দিলাম। মা সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন। সন্তানের জন্য একজন মায়ের আহাজারি দেখে নিজের ভেতরের কষ্টগুলো উগলে বের হয়ে আসতে চাইছে আমার। চোখ নিজের বাঁধ ভেঙে ফেলেছে ইতোমধ্যেই। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও বুকে পাথর চেপে সবটা হজম করছি। মা কাঁদতে কাঁদতে বললেন, ও কি আর উঠবে না রে মা? আর কত শাস্তি দেবে আমায় বলতো? কতদিন ও আমায় মা বলে ডাকে না, কোলে মাথা রেখে ঘুমায় না। ওর ওইভাবে নির্লিপ্ততা ভাব যে আমি আর মানতে পারছি না। আমি কিছু বলতে যাব তার আগেই বাবা বলে উঠলেন, নিহা, তোমায় এখানে এসে নিজেকে শক্ত রাখতে বলেছিলাম। তুমি এভাবে কাঁদলে এই মেয়েটা কিভাবে নিজেকে ঠিক রাখবে বলো তো? বলেই চোখ ঘুরিয়ে পানিগুলো সন্তর্পণে মুছে নিলেন। নিজেই নিজেকে শক্ত রাখতে পারছেন না, আবার আরেক জনকে শক্ত হতে বলছেন। আশ্বাস দিয়ে কিছু বলতে যাব এমন সময় মা এমন একটা কথা বললেন যেটা শুনে 2 কদম পিছিয়ে গেলাম। মা আমার 2 বাহুতে হাত রেখে বললেন, আমার ছেলেটাকে নিয়ে আর কোনো আশার আলো দেখছি না আমি। তুই এভাবে আর নিজের জীবনটাকে অগোছালো করে রাখিস না। তোরও একটা জীবন আছে, নিজের সুখের জন্য হলেও তোর বিয়ে করা উচিত। এভাবে একটা মানুষের জীবন চলে না। মা থমকে গিয়ে পিছিয়ে গেলাম। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাতেই বাবা সাই জানিয়ে বললেন, হ্যাঁ মা, সামনে তোমার পুরো ভবিষ্যৎটাই পড়ে আছে। এভাবে দিন চললে তোমার একটা মুহূর্তও শান্তিতে কাটবে না। সেজন্য তুমি মুভ অন করো। হাত দিয়ে ওড়না মুছড়ে ধরলাম। নিজের বাবা মায়ের মুখে এই কথাগুলো শুনে ততটা কষ্ট লাগেনি, কিন্তু আজ ওনাদের মুখে শুনে ভেতরটা জ্বলে যাচ্ছে যেন। সত্যিই কি নির্জন আর ফিরবে না? তাদের নিজের সন্তানের প্রতি কোনো বিশ্বাস নেই। নির্জন এটা কি শুরু করেছে? সেদিন আমিই মরে যেতাম, তাহলে আজ এমন দিন দেখতে হতো না। চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে এলাম। নির্জনের কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। সে বরাবরের মতোই ঘুমিয়ে আছে, কোনো সাড়া নেই। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি পেয়েছ তুমি? হ্যাঁ, সবাইকে এভাবে কাঁদাচ্ছ, কষ্ট দিচ্ছ। এভরিথিং হ্যাজ আ লিমিট, নির্জন। সবারই ধৈর্যের একটা সীমা থাকে। কিসের জন্য এত শাস্তি দিচ্ছ আমায়? সেদিন তোমায় প্রতারক বলেছিলাম বলে? ঘৃণা করি বলেছিলাম বলে? তোমার মুখ দেখতে ইচ্ছে করে না বলেছিলাম বলে? নাকি নিজের চাহিদা পূরণের জন্য আমায় বিয়ে করতে চাইছ বলেছিলাম, সেজন্য? তুমি সেদিন বলেছিলে আমার ভুল আমি বুঝতে পারব, কিন্তু ততদিনে অনেক বেশি দেরি না হয়ে যায়। দেরি হয়ে গেছে, নির্জন। সত্যিই আমার বুঝতে দেরি হয়ে গেছে। সেই শাস্তি তো আমি পেলাম, বলো? 5 বছর কি কম সময়? আমার শাস্তি কি এখনো শেষ হবে না? আচ্ছা, দাও শাস্তি, কিন্তু এভাবে দিও না। আমায় মেরে ফেলো, তাও এভাবে নিষ্প্রাণ হয়ে থেকো। এতে তো তোমার বাবা মাও কষ্ট পাচ্ছে। ওনারা তো কোনো দোষ করেননি। অনেক হয়েছে, এবার ওঠো প্লিজ। সহ্য হচ্ছে না আমার, একটুও সহ্য হচ্ছে না। নির্জনের বেডের সামনে মাথা গুজো ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে বললাম কথাগুলো। নির্জন হাত পা নাড়ছে, রাগ লাগছে প্রচুর। চোখ মুছে উঠে দাঁড়িয়ে করা গলায় বললাম, উঠবে না তুমি, তাই না? সারা জীবন শুধু এই আধো আধো হাত নাড়াবে? চোখ মেলে তাকাবে না বলে প্রতিজ্ঞা করেছ, তাই তো? বেশ, থাকো তাহলে তুমি নিজের মতো। আমি এক্ষুনি সব ছেড়ে ছুড়ে চলে যাব। তোমাকে ছেড়ে, আমার পরিবারকে ছেড়ে, ইভেন এই দেশকে ছেড়ে। কারো সাথে কোনো কানেকশন রাখব না। হারিয়ে যাব আমি, অনেক দূর হারিয়ে যাব। তুমি চোখ মেলে হাজারো খুঁজলেও
আকুতি জানালেও আমায় আর পাবে না। কোথাও খুঁজে পাবে না আমায়। বলেই পা ঘুরিয়ে কয়েক কদম এগোতেই পেছনে থেকে ওড়নায় টান পড়ল। থমকে গেলাম। অশ্রুসিক্ত চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলাম, নির্জন ওড়না খামচে ধরে চোখ মেলে তাকিয়ে আছেন। তার চোখের কার্নিশ বেয়ে ফোঁটা জল গড়িয়ে পড়তেই আমার দিকে মুখ ঘুরিয়ে তাকালেন। সেই শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকা চাহনি দেখেই আমি পুরো পাথর হয়ে গেলাম। হঠাৎ নির্জন চেহারার রং পাল্টে ফেললেন। জোরে জোরে কতগুলো শ্বাস ফেলে অতি কষ্টে থেমে থেমে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আমি এইখানে কেন? আমার কি হয়েছে? আপনি কে? শেষোক্ত প্রশ্নটা শুনে আমার পুরো পৃথিবীটাই উল্টেপাল্টে গেল যেন।